শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক এমন একটি শিরোনামে নাসিরউদ্দিন পাটোয়ারির একটি পোস্ট রীতিমতো ভাইরাল। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতার সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের দৃশ্য ভেবে বিভ্রান্ত হন অনেকেই। পোস্টটিতে আবার 1,30,000-এর বেশি মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে ভিন্ন একটি তথ্য। 2023 সালের বিগত সরকার আমলের একটি টকশোর পুরনো ছবিকেই সাম্প্রতিক ঘটনার দাবি দিয়ে ছড়ানো হয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী সহ বিএনপির রাজনীতিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে হওয়া মশাল মিছিলকেও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের মিছিলের দৃশ্য দাবি করে ছড়ানো হয় আরও একটি গুজব। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ভিত্তিহীন দাবিতে প্রচার করা শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের একটি ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়। 1,30,000-এরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানায়। তবে বাংলা ফ্যাক্ট, রিউমার স্ক্যানার সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। মূলত ছবিটি সাম্প্রতিক নয়। 2023 সালের 5 এপ্রিল সময় টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতির সময়কার ছবি এটি। ফলে পুরনো ছবিকে সম্প্রতি শিক্ষামন্ত্রীর বৈঠকের দাবি হিসেবে প্রচার করা সম্পূর্ণ ভিত্তিহীন। একইভাবে বিভ্রান্তি আরও জোরালো হয় যখন বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের নামে ছড়ানো একটি ভুয়া মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে যাচাই করে দেখা যায় খালেদ মহিউদ্দিন এমন কোনো মন্তব্যই করেননি। তার ব্যক্তিগত ফেসবুক ঠিকানায় খালেদ মহিউদ্দিন সহ সংশ্লিষ্ট মাধ্যমেও এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে খালেদ মহিউদ্দিন নিজেও দাবিটিকে বানোয়াট বলে নিশ্চিত করেন। শুধু শিক্ষামন্ত্রী কিংবা বিদ্যুৎ মন্ত্রীকে ঘিরেই নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মশাল মিছিলের দৃশ্য নিয়েও ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর গুজব। মূলত সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে ছড়ানো ভিডিওটিও আওয়ামী লীগের কোনো মিছিল নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির রাজনীতিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদে 31 জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মশাল মিছিলের দৃশ্য এটি। একাত্তর টেলিভিশন সহ একাধিক গণমাধ্যমের প্রচারিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। গুজব আরও আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারের খবরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্পাদিত ছবি প্রচার করেছে কালবেলার প্রচারিত পোস্টটি এরই মধ্যে 30,000-এরও বেশি প্রতিক্রিয়া পায়। তবে ছবিটি পর্যবেক্ষণে দেখা যায় গণমাধ্যমে প্রকাশিত পুরনো একটি ছবির সঙ্গে বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরের আদলে ভুয়া সম্পাদনা করা হয়েছে। মূল ছবিটি 2021 সালে কোভিড রোগীকে হাসপাতালে নেওয়ার সময় তোলা হলেও সেটিকেই পরিবর্তন করে বাইডেনের ক্যান্সারের খবরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। এসব গুজবের ফাঁদে না পড়তে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের। মনিরা কাজরি, 71। দর্শক, প্রতিবেদনটি দেখলেন আপনারা, আগেই জানিয়েছি আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। আমরা তার সাথে আলোচনায় যুক্ত হব। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে এবং আমরা দেখতে পারছিলাম যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক গোষ্ঠীকে আসলে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং আমরা যে মন্তব্য দিয়ে আসলে প্রতিবেদনটি শেষ করেছি, শেষ লাইনে আমরা যেমনটি বলেছি যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ বারবার করা হচ্ছে, যেন জনগণের মনে সরকারকে নিয়ে যে ধরনের বিশ্বাসের জায়গাটি রয়েছে, যে আস্থার জায়গাটি রয়েছে, আস্থার জায়গাটি যেন নড়বড়ে হয়ে যায়।
এই বিষয়ে আপনি কি বলবেন? এই গুজবগুলো যে বেড়েই চলেছে এবং বিভিন্ন নিয়ম নিয়ে আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিয়েই যাচ্ছে বারবার। ধন্যবাদ আপনাকে আপনাদের অনুষ্ঠানে এসে কথা বলতে দেওয়ার জন্য। অপতথ্য বিষয়ক এই প্রোগ্রামের শুরুতেই বলি যে আমি নিজেই একটা অপতথ্যের শিকার হয়েছি মাত্র। আমার নাম আসলে ব্যারিস্টার ওমর সাদাত না, আমার নাম রাফেল কবির এবং আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টারও না, আমি তথ্য প্রযুক্তিবিদ, বিসিসির এক্স চেয়ারম্যান। কোনো একটা ভুল হয়েছে নিশ্চয়ই আপনাদের ওখানে, যার ফলে আসলে এই অপতথ্যটা যাচ্ছিল। সো আমার পরিচয়টা আগে দিয়ে দিলাম। আর অপতথ্যের ব্যাপারে যাওয়ার আগে একটা মজার কথা বলি যে অপতথ্য আসলে আমাকে বলুন। যেই পরিমাণ আসতেছে স্ক্রিনে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে, একটা অপতথ্য আসলে মার্কেট পাওয়ার আগে আরো 5টা অপতথ্য এসে তার জায়গা দখল করে নিচ্ছে। এটা একটা মজার জিনিস ঘটতেছে যে লোকজন আসলে ঠিক প্রসেসও করতে পারতেছে না, যে পরিমাণ অপতথ্য প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। বাট একটা মেজরিটি অফ দ্য অপতথ্য আমরা যেটা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় অংশই আসলে, আমি বলবো একটা বড় অংশ, 60% বেশি বা 70% বেশি বর্তমান সরকারকে, যারা মাত্র 5 মাস আগে ক্ষমতায় এসেছে, তাদেরকে সুযোগ না দিয়ে তাদেরকে টার্গেট করে করা হচ্ছে। এবং সেটা হয়তো বা স্থানীয় কোনো গোষ্ঠী করতেছে, অপোনেন্ট পলিটিক্যাল পার্টি করতে পারে, বিদেশি রাষ্ট্রীয় সংস্থাও থাকতে পারে এদের পিছনে। এবং অপতথ্যের মধ্যে যেমন কিছু ভুল তথ্য আসতেছে, একই সাথে আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি যে অ্যানালাইসিসের মাধ্যমে ডিস্টর্টেড নিউজটা হয়তো 60%ই সত্যি বা 70% সত্যি, কিন্তু 30% ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে প্রচন্ডভাবে বিভ্রান্ত করা হচ্ছে। উদাহরণস্বরূপ আমি বলবো যে কয়দিন আগে আপনারা দেখেছেন যে বসুন্ধরাকে তেলের কাজ দেওয়ার জন্য সরকার নাকি নিয়ম নীতি পরিবর্তন করছে, চেয়ারম্যান চেঞ্জ করে ফেলেছে। বাট প্রকৃত নিউজ আমরা পরে যেটা জানলাম সেটা হচ্ছে যে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট ইনভেস্টমেন্টকে এনশিওর করার জন্য সরকার একটা পলিসি বানানোর কাজ মাত্র শুরু করেছে। এটা 4 দিনের মধ্যে শেষ হওয়ার কোনো কারণ নাই, কারণ সরকারি কাজ অনেক দ্রুত চলে না, আপনারা সবাই জানেন। বাট সেটাকেই এই যে সরকার একটা প্রচেষ্টা শুরু করেছে যে ব্যক্তিগত বা প্রাইভেট উদ্যোগকে কিভাবে সরকারি খাতের সাথে সংশ্লিষ্ট করা যায়, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা যায় এবং একটা কম্পিটিটিভ ভাব থাকে মার্কেটে। সেটাকে আসলে কোনো একটা গোষ্ঠী চেঞ্জ করে এটা শুধুমাত্র বসুন্ধরাকে সুবিধা দেওয়ার জন্যই বর্তমান জ্বালানি প্রতিমন্ত্রী করছেন বলে একটা নিউজ দিয়ে অসম্ভব শোরগোল ফেলে দিয়েছেন। জি। তো এটার এই নিউজের একটা পার্ট কিন্তু সত্য যে সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট চাচ্ছে, কিন্তু আরেকটা পার্ট এটা যেভাবে উপস্থাপন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের জন্য, সেটা সম্পূর্ণ উস্কানিমূলক। আপনি যদি আপনার জায়গা থেকে বিষয়টি একটু আমার দর্শকদের জন্য ক্লিয়ার করতেন, কারণ দর্শকরা এই বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্নের মধ্যে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। হ্যাঁ, মূল সংবাদ যেটা হচ্ছে, সরকার, আপনারা জানেন যে স্বাধীনতার আগে থেকে আমাদের দেশের এই জ্বালানি খাত প্রধানত সরকারি কন্ট্রোলে আছে। পদ্মা, যমুনা, মেঘনা 3টি ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে সারা দেশে আপনার তেল, গ্যাস আগে সবই সরকারি সংস্থার মাধ্যমে যেত। এই 15 বছর আগে বোধহয় নতুন পলিসির মাধ্যমে এলপিজি সেক্টরে আমরা প্রাইভেট একটা অ্যালাউ করেছি, প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন এলপিজি সাপ্লাই করছে, যেহেতু গ্যাসের সরবরাহ আমাদের কম। তো এলপিজির সাথে সাথে বর্তমান সরকার তেলের ক্ষেত্রেও চাচ্ছিল প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্বারা, যাতে মার্কেটে একটা কম্পিটিশন থাকে এবং জনগণ প্রতিযোগিতামূলকভাবে আপনার কি বলা যায় তেল প্রাপ্তি নিশ্চিত করা যায়। কারণ তেল যে শুধুমাত্র গাড়ি চালানোতে বা যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত হয় তা না, এই তেল দিয়ে আমাদের কৃষিকাজের একটা বড় অংশই, আপনার যে শুকনো মৌসুমে যে পানি দেয় ধান খেতে কৃষকরা, সেটাও কিন্তু তেলের মাধ্যমে হয়। আমাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, যারা তেলের জেনারেটর দিয়ে চালিয়ে ব্যবসা করতে চায় তাদের তো ঠিক মতো সরবরাহ পাচ্ছে না। তো সরকার সরবরাহ যোগানো বাড়ানোর জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট কিভাবে ফ্যাসিলিটেট করা যায় বা তারা কি নিয়ম নীতির মাধ্যমে আসবেন সেটার একটা প্রারম্ভিক কাজ শুরু করেছেন। নিয়মটা হচ্ছে যে সরকার একটা পলিসি বানাবেন, উপযুক্ত ব্যক্তিবর্গের দরকার, সেই পলিসি পাবলিক হিয়ারিং এ যাবে, সেই পলিসি আসলে সংসদে যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হয়ে সেটা যখন পাস হবে, তারপর সরকার প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রাইভেট ইনভেস্টমেন্ট বা অপারেটর আহ্বান করবে। সেখানে যারা আবার বিভিন্ন ধরনের আপনার টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ফাইন্যান্সিয়াল কোয়ালিফিকেশন পাস করে যারা লাইসেন্স পাবেন, তারাই হচ্ছে মার্কেটে তেলের যোগান দেবেন বা প্রাইভেট সেক্টর থেকে তারা কাজ করবেন পদ্মা যমুনার সাথে। কিন্তু একটাই মহল থেকে এমনভাবে বিভ্রান্তিটা ছড়ানো হয়েছে যে সরকারি নীতিটা আজকে শুরু করে কালকেই শেষ করে ফেলবেন এবং শেষ করতে চাচ্ছেন একটা বিশেষ শিল্প গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। এবং সেই শিল্প গোষ্ঠীটা অতীতে গত ফেসিস্ট সরকারের আমলে অনেক সুবিধা পেয়েছে,
এই ধরনের একটা বিভ্রান্ত ছড়িয়ে বর্তমান জনগণকে এক ধরনের উস্কে কার্যক্রমে দেয়া সরকারের বিরুদ্ধে। প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে জি। যে আসলে সরকার আসলে এই এসেই আপনার আগের ফেসিজমকে প্রশ্রয় দিচ্ছে, ফেসিস ব্যবসায়ী গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে, যেটা আসলে পুরোপুরি একটা অবান্তর বিভ্রান্তিমূলক একটা ঘটনা। বাট যেহেতু দেশে এখন গ্যাসের ক্রাইসিস আছে, আমরা সবাই জানি, তেলের আপনার যুদ্ধের কারণে তেলের দাম অনেক বেড়ে গেছে, এবং সরকার আসলে তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিভাবে এই সমস্যা আসলে উতরে নেওয়া যায়, এবং তারা দেশের মানুষের স্বার্থেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবং আমি আবারও দুঃখিত, আপনার নামটি অনুষ্ঠানের শুরুতে একটি ত্রুটির জন্য আমরা ভুল বলেছি, এবং প্রযুক্তিবিদ প্রকৌশলী রাফেল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার উত্তরের জন্য, এবং আপনি থাকুন আমাদের সাথে। প্রযুক্তিগত যেই ফেক নিউজগুলো আসছে, এবং এখানে তো আসলে প্রযুক্তির আমরা যদি বলি অপব্যবহার হচ্ছে, প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল বিভিন্ন সাইটগুলোতে সরকার, এবং আমি সরকারকে বাদ দিয়ে যদি বলি ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন ধরনের ফেক নিউজ হচ্ছে, এবং তারা বিভিন্ন ধরনের মানুষকে তাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার করার জন্য বিভিন্ন ধরনের ঘটনার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। সেক্ষেত্রে আসলে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন কি তৈরি করা যায়, যেন সবার হাতে কিছুটা হলেও এই প্রযুক্তি তারা যেন খারাপ কাজে ব্যবহার করতে না পারে, এই বিষয়ে কি বলবেন? না, রেস্ট্রিকশন আসলে প্রযুক্তির ওই ধরনের কোনো সুইচ নাই যে রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন। একটা পিস্তল আপনি ধরেন, সভ্যতার পরিক্রমা আমরা পেয়েছি, পিস্তলটা বা ছুরি আপনি ধরেন, আপনি চাইলে এটা দিয়ে আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, আপনার মাছ মাংস কাটার জন্য এটা দিয়ে আপনি মানুষও খুন করতে পারেন। তো প্রযুক্তি আসলে কে ব্যবহার করছে তার উপরই ডিপেন্ড করবে। এখানে অটোমেটিক কোনো সুইচ ব্যবহার করা বা ইউজ করা বা ইমপ্লিমেন্ট করা সম্ভব না যে আপনি যদি একটা নোট ছবি বানাতে যান আপনার সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। এটা আসলে কখনোই সম্ভব ছিল না, কখনোই সম্ভব হবে না। আর অপরাধ প্রবণতা মানুষের একটা স্বাভাবিক জিনিস, এটা আসলে সেই সৃষ্টির আদিকাল থেকেই মানুষ ইয়ে করে যাচ্ছে। এখানে আমার যেটা মনে হয় যে আপনার পুলিশের দক্ষতা আরো বাড়ানো দরকার, বা আপনার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে দক্ষ করা দরকার, যাতে তারা অপরাধীকে, আমরা নর্মাল জীবনে যেমন আমরা রাস্তাঘাটে টহল দিই, আপনার সোশ্যাল মিডিয়াতে আসলে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেওয়ার ব্যবস্থা করতে হবে। অপরাধ প্রবণতা থাকবে, মানুষ অপরাধ করবে, তাদেরকে আসলে প্রযুক্তির মাধ্যমে ধরা এখন অনেক সহজ হয়ে গেছে। আপনি চাইলে ট্র্যাক করতে পারেন। আমি যতদূর জানি বর্তমান সরকার। রাফেল কবির, আপনি আইনের বিষয় যেহেতু আনলেন, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অনেক বেশি সচেতন হতে হবে, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে যারা অপরাধ করছে, এ ধরনের ইন্টারনেটে যারা ভুয়া তথ্য বা গুজব ছড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, তাদেরকে দেখা যাচ্ছে যে তারা আদালত পর্যন্ত পৌঁছাচ্ছে, তাদেরকে একটি নির্দিষ্ট সময় জেলে রাখা হচ্ছে, জামিন নিয়ে আবার বের হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এই অপরাধের সাথে যারা জড়িত এই সেম ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে তাদের মধ্যে ওই ভয়ভীতির বিষয়টি খুবই কম, কারণ তারা জানে যে একটি নির্দিষ্ট সময়ের পর জামিন পাচ্ছে, তাদের উপর কোনো রেস্ট্রিকশনস থাকছে না। এই ক্ষেত্রে কি ধরনের আসলে কঠোরতা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা নিতে পারে বলে আপনি মনে করেন? কারণ জামিনটা তাদের জন্য খুবই সহজলভ্য একটি বিষয় হয়ে গেছে। জামিন ধরেন প্রফেশনাল অপরাধী যারা, মানে সামাজিক আপনার সোশ্যাল মিডিয়ার বাইরে আপনাদের বাস্তব জগতে যারা অপরাধ প্রবণতা আছে, যারা চোর ডাকাত, তাদের যেমন এটা পেশা, এই আপনার সোশ্যাল মিডিয়াতেও যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, তারা তো নিজেদের স্বার্থের জন্য করে না, তারা হয় টাকার বিনিময়ে করে বা কোনো আইডিওলজির কারণে করে। তো এদেরকে আপনি আসলে আইন কঠোর করার চেয়ে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন অপরাধ প্রমাণের মাধ্যমে, আপনি যদি আসলে আইনগুলো একটু যুগ উপযোগী করেন। আমাদের এখানে কিন্তু এই অনলাইন বিষয়ক অনেকগুলো রেগুলেশনস চালু হইলেও আপনার স্পেসিফিক্যালি এই ধরনের অন্যায়কে ডিটেক্ট করার জন্য বা প্রমাণ করার জন্য বা ইমিডিয়েট অ্যাকশনে যাওয়ার জন্য যে ধরনের আইনগত ভিত্তি, ব্যাখ্যা বা নিয়ম করা দরকার, সেটা এখনো আসলে এই প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আইনটা আসলে অতটা অগ্রগতি হয় না। একটা বড় কারণ আমি মনে করি যে আইন প্রণয়নের সময় যে টেকনিক্যাল টার্মস গুলো এখানে আসলে ইনক্লুড হওয়া উচিত ছিল, টু ডিফাইন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য আপনার অন্যায় এবং অপরাধকে ধরতে গেলে কি ধরনের আপনার প্রমাণ লাগবে। শুধু আইনজ্ঞরা যদি আইনটাকে বানান, আসলে এই টেকনিক্যাল প্রযুক্তিবিদ্যা যদি সেই প্রসেসের সাথে জড়িত না থাকেন, তাহলে এটাকে পারফেক্টলি আসলে রূপ দেওয়াটা খুব কঠিন একটা কাজ। আমার মনে হয় সেই জায়গাটায় প্রযুক্তির লোকজন, আইনের লোকজন এবং সরকারি লোকজন, একই সাথে সাধারণ জনগণেরও ভূমিকা আছে, যে তারা তাদের মতামত বা মন্তব্য বা ইয়ে দিতে পারেন। সচেতনতা বাড়ানোর দিক থেকে
হ্যাঁ, এবং এই আইনের সুযোগ নিয়ে আবার কেউ যেন হ্যারাস না হয়, কারণ একটা সাংবাদিকও একই সাথে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অনেক ধরনের অনুসন্ধানমূলক কার্যক্রম পরিচালনা করেন। তো আমাদের একটা ব্যালেন্স মেনটেন করে, এবং এটা যাতে প্রমাণ করতে গেলে কি ধরনের তথ্য লাগবে, উপাত্ত লাগবে, যুক্তি লাগবে, প্রমাণ লাগবে, সেটাকে যদি আমরা সঠিকভাবে ডিফাইন করতে পারি, আমাদের আসলে আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই, আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে আসলে জামিনটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের আইনের রাস্তায়ও থাকতে হবে। সর্বোপরি যদি আমি বলি একটি সঠিক নীতিমালা আসলে প্রণয়ন করতে হবে, যেন ওই নীতিমালার আন্ডারই আসলে আইনের বিষয়গুলো, এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে যখন আইনের আওতায় আনা হবে, ওই নীতিমালা অনুসরণ করে আসলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থাগুলো নেওয়া হয়। এটা আসলে জোর করে কিছু করা যাবে না। প্লাস একই সাথে ধরেন সামাজিক, আপনাদের মতো যারা বড় বড় টিভি চ্যানেল আছেন, তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। আর সাধারণ জনগণ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদেরকে একটু শিক্ষিত হতে হবে, একটুখানি আসলে সচেতন হতে হবে, যাতে আমরা যাই পাই তাই যেন বিশ্বাস না করি, সেই বিশ্বাসের প্রকৃতিতে আমরা যেন সেটাকে তারাও যেন তাদের দিক থেকে সচেতন হয়। রাফেল কবির, আপনি যেহেতু একজন প্রযুক্তিবিদ, আপনার কাছে আমি শেষ প্রশ্নটি রাখতে চাচ্ছি। প্রযুক্তিতে রেস্ট্রিকশন আমরা আসলে দিতে পারছি না। আপনি যেমনটি বললেন যে এটি সবার হাতেই রয়েছে, সবাই ব্যবহার করছে, সহজলভ্যতা রয়েছে, সবার হাতে এখন মোবাইল, ল্যাপটপ রয়েছে, এবং যারা গুজব ছড়াচ্ছে তারাও কিন্তু এই প্রযুক্তির সহায়তা নিয়েই করছে। কিন্তু এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আসলে কতটুকু এই বিষয়টিকে রুখে দিতে পারি, যেন ব্যক্তি পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে এবং জাতীয় স্বার্থে আমি যদি চিন্তা করি, যে কিছুটা হলেও যেন মানুষ সচেতন হয় এবং মানুষ এই বিভ্রান্তি থেকে দূরে সরে আসতে পারে। আমার মনে হয় আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত সচেতনতা বাড়ানো, যাতে আমরা আসলে হঠাৎ করে কিছু একটা পড়লে বা একটা ছবি দেখলে বা একটা ভিডিও দেখে যেন আমরা ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি আসলে সেখানে রিয়্যাক্ট না করি। বিকজ এই প্রযুক্তির যুগে আসলে অনেক কিছুই সম্ভব, অনেক মিথ্যা বানানো সম্ভব, কোনো ভিডিও নাই সেরকম ভিডিও জেনারেট করা সম্ভব। সেই সচেতনতা খুব প্রাইমারি একটা কাজ। আমরা যেন আইনকে তার স্বাভাবিক গতিতে আগাইতে দেই, আমরা যেন পুলিশকে ইনফর্ম করি, এবং পুলিশ যেন তৎপর হয়ে খুব দ্রুত যদি 2-4 জনকে আইনের আওতায় আনতে পারে, সেটাকে যদি আমরা আবার ফলো করে প্রচার করি, আমার ধারণা অপরাধীদের মনে কিছুটা হলেও ভয়, ভীতি সঞ্চার হবে। বাট আমাদের আসলে নিজেদের সেলফ কন্ট্রোল ক্রিয়েট করা ছাড়া, সেটা আপনাদের মতো মিডিয়াগুলা কাজ করে হোক, এনজিও গুলা কাজ করে হোক, বা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় কাজ করে হোক, কোনো কিছু দেখলেই আসলে লাভ দেওয়াটা আমাদের একটু বন্ধ করতে হবে। কারণ আমরা সবাই যেহেতু এখন জানি যে সোশ্যাল মিডিয়াকে, এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে অনেক ধরনের, শুধুমাত্র পলিটিক্যাল আপনার অন্যায় না, ফাইন্যান্সিয়াল ক্রাইম হচ্ছে, প্রচুর মানুষের টাকা চুরি করা হচ্ছে, মানুষকে ডিফেম করা হচ্ছে, মেয়েদেরকে বুলিং করা হচ্ছে। তো যার যার জায়গা থেকে যদি আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করি যে প্রবলেমগুলো সোসাইটিতে এক্সিস্ট করে, এবং আমাদেরকে ভালো খারাপ সবকিছু মিলিয়ে আগাতে হবে, সুতরাং আমরা আসলে একটা সত্যি জানার পরে আসলে আমরা আমাদের কমেন্টস করব, রিয়াকশন দেখাবো, শেয়ার করব, অতটুকু মনে হয় সামাজিক দায়বদ্ধতা যারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের থাকাটা উচিত বলে আমি মনে করছি। অবশ্যই সর্বোপরি সবকিছুর ঊর্ধ্বে আপনি যেমনটি বলছিলেন যে মানুষের সচেতনতা, মানুষকে তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, তাহলেই হয়তো আমরা এই সমস্যা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ রাফেল কবির, আজকে আমাদের ফেক নিউজ স্ক্যানারে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আমরা আবার আপনার সাথে আলোচনায় যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন প্রযুক্তিবিদ এবং প্রকৌশলী রাফেল কবির। আমরা কথা বলছিলাম তার সাথে বিভিন্ন ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। ৭১-এর সাথেই থাকুন।